নাথটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে প্রথম চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সলিউশন, এর মধ্যে কেমিক্যাল বন্ডিং পোর্শন থেকে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। আজকে হচ্ছে এর সেকেন্ড পার্ট। ঠিক আছে, তো প্রথম পার্ট যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ভিডিওর এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে, এমনকি ডেসক্রিপশানেও লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে কেমিক্যাল বন্ডিংয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে সিলেক্ট করা হয়েছে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রশ্নোত্তর ভালো করে নোট করে নেবে। তো আজকের প্রথম যে প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ অ্যালোট্রপি? অ্যালোট্রপি কী? অ্যালোট্রপির বাংলা হচ্ছে বহুরূপতা। ঠিক আছে, সেটা কী জিনিস সেটা এখানে দেখো। অ্যালোট্রপি অর অ্যালোট্রপিজম is the property of some chemical element to exist in two or more different forms in the same physical state, known as allotropes of the elements. Allotropies are different structural modification of an element. The atom of the element are bonded together in different manners. Example देखो, কার্বন হ্যাজ অ্যালোট্রপ সাচ এস ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট। তো এটা বাংলায় একটু সহজ করে যদি বলা যায়, সেটা হচ্ছে যে কিছু মৌল আছে বা কিছু এলিমেন্ট আছে বা কিছু মৌলিক পদার্থ আছে যারা বিভিন্ন রকমভাবে প্রকৃতিতে এক্সিস্ট করে, বিভিন্ন রকমভাবে থাকতে পারে, হ্যাঁ, বা বিভিন্ন ফর্মে থাকে। যেমন কার্বনের দুটো আলাদা ফর্ম হচ্ছে, একটা হচ্ছে ডায়মন্ড আর একটা হচ্ছে গ্রাফাইট। এই দুটো হচ্ছে কার্বনের দুটো রূপভেদ বা দুটো অ্যালোট্রপ। তো ডায়মন্ডটা হচ্ছে, ডায়মন্ডের স্ট্রাকচার তোমরা জানো একটা সলিড স্ট্রাকচার, আর গ্রাফাইট দেখবে একটা পিচ্ছিল কারক পদার্থ, তোমাদের পেন্সিলের মাথায় যেটা থাকে, হ্যাঁ, হাত দিলে বুঝতে পারো পিচ্ছিল। তো দুটো, হ্যাঁ, একদিকে ডায়মন্ড হচ্ছে পৃথিবীর সবথেকে কঠিনতম পদার্থ, আর গ্রাফাইট এদিকে একটা পিছল পদার্থ। তাহলে দুজনই কিন্তু কার্বন। ঠিক আছে, দুটোই কিন্তু কার্বন। তো সেই একটা এলিমেন্ট দুটো ডিফারেন্ট ফর্মে যে এক্সিস্ট করে, এটাই হচ্ছে মূলত অ্যালোট্রপি। তো সেটা এখানে লেখা আছে, তোমরা একটু ভালো করে বুঝে নেবে। তার পরবর্তী যে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, হোয়াই ডায়মন্ড ইজ এক্সট্রিমলি হার্ড অ্যান্ড পজেসেস হাই মেল্টিং পয়েন্ট। অর্থাৎ হীরক সেটা কেন এক্সট্রিমলি হার্ড, অর্থাৎ কঠিনতম একটা পদার্থ, এবং পজেসেস হাই মেল্টিং পয়েন্ট, এর গলনাঙ্ক কেন খুব হাই, খুব উচ্চ গলনাঙ্ক কেন হয়। অর্থাৎ হীরককে গলাতে অনেক তাপমাত্রা, হীরক যেটা সহজে গলানো সম্ভব না। লোহাকেও গলানো যায় কয়েক হাজার ডিগ্রি পার হয়ে গেলে, মোটামুটি 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারলে লোহা গলে যায়, কিন্তু হীরককে ওই তাপমাত্রায় তো গলানো সম্ভব না, ওর থেকেও বেশি তাপমাত্রা দরকার হবে। ঠিক আছে, অর্থাৎ এর মেল্টিং পয়েন্ট খুব হাই। তো এখানে অ্যান্সারটা দেখো, ইন ডায়মন্ড দেয়ার ইজ এ 3-dimensional নেটওয়ার্ক অফ স্ট্রং কোভ্যালেন্ট বন্ড। ডায়মন্ডের ক্ষেত্রে বা হীরকের ক্ষেত্রে 3-dimensional স্ট্রাকচার থাকে। একটা কার্বনের, হ্যাঁ, চার দিক থেকে চারটে কার্বন আবার যুক্ত থাকে। এখানে তোমার মোবাইল স্ক্রিনে তোমাদের একটা ফ্ল্যাট মনে হচ্ছে, এটা আসলে এটা ধর উপরের দিকে আছে। ঠিক আছে, তাহলে একটা 3-dimensional এর একটা ফ্রেম থাকে, নেটওয়ার্ক থাকে, এই জন্য। তাছাড়া এখানে কি বলা হচ্ছে, ইন দিস পলিমেট্রিক স্ট্রাকচার ইচ sp3 হাইব্রিডাইজড কার্বন, এই কথাটা অবশ্যই উল্লেখ করবে যদি এই প্রশ্ন আসে। sp3 হাইব্রিডাইজড কার্বন ইজ লিঙ্কড টু 4 আদার কার্বন অ্যাটমস। sp3 হাইব্রিডেশনটা কী জিনিস এটা একটু পরে আমি বিস্তারিত আলোচনা করছি। তো এখানে sp3 হাইব্রিডাইজেশন থাকে বলে এটাও কিন্তু একটা কারণ। ঠিক আছে, সাচ এ স্ট্রাকচার এক্সটেন্ডস থ্রু আউট দ্য এন্টায়ার ক্রিস্টাল ইন 3-dimensional বা ত্রিমাত্রিক স্পেসে এটা ছড়িয়ে থাকে, ফর্মিং এ জায়েন্ট মলিকুল হুইচ মেক্স ডায়মন্ড ভেরি হাই। একটা জায়েন্ট মলিকুল তৈরি করে, একটা বিশাল একটা অণু তৈরি হয়, যার ফলে এটা হচ্ছে ভেরি হার্ড, অর্থাৎ কঠিনতম একটা পদার্থ। তারপরে এখানে কি বলা হচ্ছে, অ্যাজ কার্বন অ্যাটমস আর হেল্ড টুগেদার বাই স্ট্রং কোভ্যালেন্ট বন্ড, খুবই শক্তিশালী সমযোজী বন্ধন দ্বারা এটা যুক্ত থাকে। এ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড টু ব্রেক সিসি বন্ড, অর্থাৎ দুটো কার্বনের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ডটা থাকে তাকে ভাঙার জন্য
একটা হিউজ পরিমাণ এনার্জি দরকার হয়, লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি দরকার হয়। সো মেল্টিং পয়েন্ট অফ ডায়মন্ড ইজ ভেরি হাই। এই জন্যই ডায়মন্ড বা হীরকের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক খুব বেশি। ঠিক আছে, একই ধরনের প্রশ্ন পরবর্তী প্রশ্নটা দেখো, হোয়াই গ্রাফাইট ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ লুব্রিকেন্ট। অর্থাৎ গ্রাফাইট ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে। তোমরা জানো যে গ্রাফাইট হচ্ছে একটা অন্যতম অধাতু, এমন একটা অধাতু যেটা তড়িৎ পরিবহন করতে পারে। আর কোনো অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। সমস্ত ধাতু তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু গ্রাফাইট একটা অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করতে পারে। অর্থাৎ এটার একটা এক্সেপশনাল একটা প্রপার্টি, ব্যতিক্রমী একটা ধর্ম। ঠিক আছে, এবং কি এটা একটা লুব্রিকেন্ট, এটা সলিড কিন্তু লুব্রিকেন্ট। দেখো ম্যাক্সিমাম সলিড মানে লুব্রিকেন্ট হিসাবে কিন্তু অ্যাক্ট করে না। এই যে পাথর, বালি, ইট যাই বলো না কেন, সেগুলো কিন্তু লুব্রিকেন্ট না। এখন লুব্রিকেন্ট কী জিনিস? লুব্রিকেন্ট মানে হচ্ছে পিচ্ছিল কারক। যে সমস্ত পদার্থ পিচ্ছল হয়, যেমন গ্রিস, যে কোনো তেল, তারপর মোবিল, ঠিক আছে, গাড়িতে যে ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়, সেগুলো সবই হচ্ছে কি এক একটা লুব্রিকেন্ট। তো গ্রাফাইট কঠিন অধাতু, তবু একটা লুব্রিকেন্ট হিসেবে অ্যাক্ট করে। তো গ্রাফাইট পিছল তোমরা অবশ্যই নিজেরাও বুঝতে পেরেছো, যে পেন্সিলের মাথায় থাকে, সেখানে হাত দিলে তোমরা নিজেরা বুঝতে পারবে। তো এটা কেন, সেটা দিয়ে প্রশ্ন। কি বলা হচ্ছে যে ডিফারেন্ট লেয়ার্স ইন গ্রাফাইট আর হেল্ড টুগেদার বাই ইনার প্ল্যানার ফোর্সেস। ডিউ টু ইটস উইক নেচার, ডিফারেন্ট লেয়ার্স ক্যান স্লাইড ওভার ইচ আদার। কনসিকুয়েন্টলি গ্রাফাইট অ্যাক্টস অ্যাজ এ লুব্রিকেন্ট। অর্থাৎ গ্রাফাইটের বিভিন্ন লেয়ারে থাকে, এরকম করে তোমরা ভালো করে বইয়ে দেখবে ছবি দেওয়া থাকে। হ্যাঁ, আমার সাথে হয়তো খুব একটা ভালো ছবি হবে না। তো এটা একটা লেয়ার, তার নিচে আরও একটা এরকম আরও একটা লেয়ার দেওয়া থাকে। লেয়ার আমি আঁকছি, এই দুটো লেয়ার, এটা এদিকে গেলে এটা এদিকে গেলে এটা নিজেদের মধ্যে একটা স্লাইড করে, এটা পিছলে যায়, এই জন্য এটা লুব্রিকেন্ট হিসেবে অ্যাক্ট করে। ইচ কার্বন হ্যাজ ওয়ান ফ্রি পাই ইলেকট্রন। এই কথাটা অবশ্যই মনে রাখবে, এটা অবশ্যই উল্লেখ করবে এই প্রশ্নে। ফ্রি পাই ইলেকট্রন হুইচ ক্যান মুভ থ্রো। ফ্রি ইলেকট্রন মানে সেটা গ্রাফাইটের মধ্যে ফ্রিলি মুভ করতে পারে। হেন্স গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এই জন্য এটা গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে প্রশ্নটা কি ছিল, যে গ্রাফাইট কেন লুব্রিকেন্ট? তাহলে তার উত্তর হচ্ছে গ্রাফাইটের মধ্যে যে বিভিন্ন লেয়ার থাকে, তারা একে আরেকটার উপরে স্লাইড করে, এই জন্য এটা লুব্রিকেন্ট। এবং এটা কেন তড়িৎ পরিবহনে একটা ভালো, তার কারণ হচ্ছে এর মধ্যে ফ্রি পাই ইলেকট্রন থাকে। তো এই সমস্ত টার্মগুলো যদি তোমাদের মাথায় গেঁথে নিতে পারো, তাহলে এই পয়েন্টগুলো যদি অবশ্যই থাকে তোমার উত্তরের মধ্যে, তাহলে অবশ্যই তুমি নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য যে সেম টু সেম লিখতে হবে এরকম না, তুমি বানিয়েও লিখতে পারো, কিন্তু এই মেন কিছু পয়েন্ট অবশ্যই থাকতে হবে, কিছু কথা অবশ্যই থাকতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ হাইড্রোজেন বন্ড? হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন কী জিনিস? তো হাইড্রোজেন বন্ড এখানে হেডিং করা হয়েছে। তো তোমরা প্রত্যেক প্রশ্নে এরকম হেডিং করার চেষ্টা করবে, সেটা করলে যিনি পরীক্ষার খাতা দেখবেন তেনারা অনেক সুবিধা হয় অ্যান্সারটা খুঁজে পেতে। হ্যাঁ, এ উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এ হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সাচ অ্যাজ নাইট্রোজেন, অক্সিজেন অর ফ্লোরিন দ্যাট কামস ফ্রম সেম মলিকুল অর অ্যানাদার মলিকুল। অর্থাৎ হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন পরমাণু এবং তার সাথে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ কোনো একটা অ্যাটম, সে নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, ফ্লোরিন হতে পারে। হ্যাঁ, এগুলোর সাথে যখনই হাইড্রোজেনের বন্ধন হয়, যে বন্ড, সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এখানে কি বলা হচ্ছে দেখো, দ্যাটস কাম ফ্রম সেম মলিকুল অর অ্যানাদার মলিকুল। অর্থাৎ মলিকুল মানে কি? মলিকুল মানে হচ্ছে অণু। অর্থাৎ একই অণু থেকে, অণুর মধ্যেই বিভিন্ন ইলেকট্রোনেগেটিভ যে মৌল এবং হাইড্রোজেন এর মধ্যে যে বন্ড, সেটা হতে পারে, বা একাধিক মলিকুলের মধ্যেও হতে পারে, একাধিক অণুর মধ্যেও হাইড্রোজেন বন্ড হতে পারে। ঠিক আছে, এটাই বলতে চাইছে। এটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সিম্পল এক্সাম্পল H2O অর্থাৎ ওয়াটার, জল। ঠিক আছে, জলের মধ্যে অবশ্য হাইড্রোজেন বন্ড থাকে, এই জন্য বলা হচ্ছে H2O এক্সিবিটস হাইড্রোজেন বন্ডিং। তার পরবর্তী প্রশ্ন, হোয়াই H2O ইজ লিকুইড বাট H2S ইজ গ্যাস। অর্থাৎ জল কেন তরল কিন্তু H2S হাইড্রোজেন সালফাইড এটা গ্যাস কেন?
ঠিক আছে। তো এখানে অ্যান্সার দেখো, H2O অ্যান্ড H2S হ্যাভ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সেস। অর্থাৎ দুটো মলিকিউল বা দুটো অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। বাট অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। অক্সিজেন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। একটু আগে যেটা পড়লে যে ইলেকট্রোনেগেটিভ যদি অ্যাটম এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড, ইলেকট্রোনেগেটিভ দেন এস সালফারের তুলনায়, ঠিক আছে। হেন্স H2O ফর্মস হাইড্রোজেন বন্ড। অর্থাৎ H2O এর মধ্যে অক্সিজেন যেহেতু একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এই জন্য এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। হাইড্রোজেন বন্ডস প্রেজেন্ট ইন ওয়াটার ইনক্রিজ ইটস মলিকুলার ওয়েট, কনসিকুয়েন্টলি ইনক্রিজ ইটস বয়েলিং পয়েন্ট। এই হাইড্রোজেন বন্ড আছে বলেই এর যে মলিকুলার ওয়েট আণবিক ভর সেটাও বাড়ায় এবং এর যে বয়েলিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক, জলের স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি সেলসিয়াস। তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল ফুটতে শুরু করে। তো এই জন্য এর যে স্ফুটনাঙ্কটাও বেশি বা ইনক্রিজ করে বা এর যে মলিকুলার ওয়েট সেটাও বেশি। বাট ইন H2S হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে দেয়ার ইজ নো হাইড্রোজেন বন্ড, এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড থাকে না। অ্যান্ড ইটস বয়েলিং পয়েন্ট ইজ বিলো নর্মাল টেম্পারেচার। বয়েলিং পয়েন্ট বিলো নর্মাল টেম্পারেচার মানে কি? নর্মাল টেম্পারেচার মানে হচ্ছে মোটামুটি 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই তাপমাত্রাটাকে নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচার বলা হয়। তো সমস্ত গ্যাস যেগুলো গ্যাসীয় অবস্থায় আছে এই তাপমাত্রায়, হ্যাঁ, তাদের যদি এর তাপমাত্রা থেকে কম তাপমাত্রা যদি তার বয়েলিং পয়েন্ট হয়, তার মানে সেটা অবশ্যই গ্যাস। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে সমস্ত গ্যাসের বয়েলিং পয়েন্ট অবশ্যই নর্মাল টেম্পারেচারের থেকে কম, অর্থাৎ 27 ডিগ্রি থেকে কম হবে। সো H2S ইজ গ্যাসাস ইন নর্মাল টেম্পারেচার, ঠিক আছে। তাহলে ওভারঅল যদি আমি সংক্ষেপে ব্যাপারটা বলি, হ্যাঁ, H2O বা জলের মধ্যে কি থাকে, যেহেতু হাইড্রোজেন বন্ড থাকে এই জন্য এটা লিকুইড, এবং H2S এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড থাকে না, হ্যাঁ। এই জন্য এর যে বয়েলিং পয়েন্ট সেটা নর্মাল টেম্পারেচারের থেকে কম, আর এই জন্য এটা নর্মাল অবস্থায় এটা গ্যাসিয়াস স্টেটে থাকে, অর্থাৎ নর্মালি অবস্থায় এটা গ্যাস বা গ্যাসীয় পদার্থ। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হাইব্রিডাইজেশন অফ অরবিটাল। অর্থাৎ অরবিটালের হাইব্রিডাইজেশন কী জিনিস। তো এখানে হাইব্রিডাইজেশন হেডিং করা হয়েছে, দেখো, when two atomic orbital combine to form a hybrid orbital in a molecule, the energy of the orbital of individual atoms is redistributed to give orbital of equivalent energy. This is known as hybridization. তো একবারে সহজভাবে বলতে গেলে আমরা অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়েছিলাম যে বিভিন্ন রকম অরবিটাল হয়, এস অরবিটাল, পি অরবিটাল। তো এস অরবিটালের শেপ হচ্ছে কি একটা স্পেরিক্যাল শেপ, ঠিক আছে, গোলাকার বা গোলকাকার, ঠিক আছে। আর পি অরবিটালের শেপ হচ্ছে কি এরকম ডাম্বেল শেপ, ঠিক আছে। তো এই পি অরবিটাল আর এস অরবিটাল দুটো ভিন্ন ধরনের অরবিটাল যখন কম্বাইন হয় এবং নতুন ধরনের একটা অরবিটাল যদি তৈরি হয়, তো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। সেই পদ্ধতিটাই বলা হচ্ছে হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তো এক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া হয়েছে, একটু দেখো। দ্য হাইব্রিড অরবিটালস আর ইকুইভ্যালেন্ট ইন সিমেট্রি অ্যান্ড শেপ। হাইব্রিড এই দুটো অরবিটালের হাইব্রিডাইজেশনের যে নতুন যে অরবিটালটা তৈরি হবে, ঠিক আছে, সেটা সিমেট্রিক হবে। সিমেট্রিক মানে কি, এটা যদি এই দিক বরাবর ভেঙে দিই, এদিকেও যে অংশ আছে এদিকেও সেই ততটুকুই অংশ আছে, এটাকে সিমেট্রি বলা হয়। এবং এদিকের শেপ যেমন এদিকের শেপটাও তেমন, এটাকে শেপের দিক থেকে সেম বলা হচ্ছে, ঠিক আছে। তার পরবর্তী পয়েন্ট কি, যে দ্য এনার্জি অফ হাইব্রিড অরবিটাল ইজ লেসার দেন পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটাল। অর্থাৎ এর যে এনার্জি, অর্থাৎ এদের যে এনার্জি, যে দুটো অরবিটাল পার্টিসিপেট করে নতুন যে অরবিটাল তৈরি করছে তার এনার্জি অবশ্যই এদের থেকে কম হবে। তো আমি এখানে মোটামুটি একটা কনসেপ্ট দিয়ে একটা ছবি আঁকলাম, ঠিক আছে। আরও ভালো পারফেক্ট ছবি দেখার জন্য তোমরা একটু গুগল করে নেবে, হ্যাঁ। এই প্রশ্নটাই হয়তো গুগলে লিখবে, তারপর ইমেজ সেকশনে ক্লিক করবে, দেখবে অনেক ছবি আসবে হাইব্রিডাইজেশনের, তাহলে ব্যাপারগুলো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে।
তো গুগলের ছবি এখানে ভিডিওতে সরাসরি ব্যবহার করা যায় না, অনেক অসুবিধা হয়, কপিরাইট ইস্যু থাকে, এই জন্য আমি সেগুলো দেখাতে পারছি না। তো যাই হোক, তোমরা একটু নিজেরা দেখে নিও। নেক্সট যেটা আছে প্রশ্ন, গিভ ওয়ান এক্সাম্পল ইচ অফ এসপি, sp2 অ্যান্ড sp3 হাইব্রিডাইজেশন। তো এখানে 3 রকম হাইব্রিডাইজেশনের একটা করে এক্সাম্পল দিতে বলা হয়েছে। তো সেটা ছকের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। দেখো, হাইব্রিডাইজেশন টাইপ sp, sp2, sp3 এবং এক্সাম্পল অ্যাসিটিলিন C2H2, ইথিলিন C2H4 আর মিথেন। অর্থাৎ অ্যাসিটিলিনের মধ্যে sp হাইব্রিডাইজেশন থাকে, ইথেনের মধ্যে বা ইথিলিনের মধ্যে sp2 হাইব্রিডাইজেশন থাকে এবং sp3 হাইব্রিডাইজেশন থাকে মিথেনের মধ্যে। ঠিক আছে, তো এখন sp হাইব্রিডাইজেশন মানে হচ্ছে কি, ধরো একটা s অরবিটাল আর একটা p অরবিটাল। ঠিক আছে, এই দুটো কম্বাইন করে যে হাইব্রিডাইজেশন হবে সেটা হচ্ছে sp। তারপর একটা s এবং দুটো p যদি কম্বাইন করা হয় যেটা হবে সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। এবং একটা s এবং 3টে p অরবিটাল, 3টে p অরবিটাল যদি যুক্ত হয়, সেক্ষেত্রে যে হাইব্রিডাইজেশন হবে সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো এটা একদম ওভারঅল একটা কনসেপ্ট নিয়ে তোমরা বুঝবে, বেশি ডেপথে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যে তোমরা আগেই পড়েছিলে যে অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে যে প্রত্যেক অরবিটালের বিভিন্ন রকম শেপ হয়, তো সেই বিভিন্ন অরবিটাল কম্বাইন করে যে নতুন যে শেপ তৈরি করে সেইগুলো হচ্ছে হাইব্রিডাইজড শেপ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। পরবর্তী প্রশ্ন হচ্ছে কম্পেয়ার বিটুইন সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড। অর্থাৎ সিগমা বন্ড এবং পাই বন্ড এর তুলনা করো বা পার্থক্য করো। তো কম্পারিশন বিটুইন সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড কী করা হয়েছে আমি ছকের মাধ্যমে করে দিয়েছি। সিগমা বন্ড মানে কি, ইট ইজ কোঅ্যাক্সিয়াল ওভারল্যাপিং অফ হাইব্রিড অরবিটাল। দুটো অরবিটাল যদি কোঅ্যাক্সিয়াল ওভারল্যাপিং হয়, ধরো এ একটা অরবিটাল আর এ একটা অরবিটাল, তাহলে এই অংশটা ওভারল্যাপ করে যাচ্ছে, অর্থাৎ একটা আরেকটার উপরে আসছে, এদের সেম অ্যাক্সিসের উপরে আছে এরা। তাহলে এই ধরনের ওভারল্যাপিংটাকে বলা হচ্ছে, বা এরকমভাবে ওভারল্যাপিং করে যে বন্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সিগমা বন্ড। আবার পাই বন্ডের ক্ষেত্রে কি হয়, ধরো এ একটা মানে অরবিটাল আবার এ একটা অরবিটাল, এরা যদি লেটারালি ওভারল্যাপিং করে তাহলে এটাকে বলা হচ্ছে কি পাই বন্ড। ভেরি সিম্পল। তারপর এখানে কি বলা হচ্ছে যে সিগমা বন্ড স্ট্রঙ্গার অ্যান্ড লেস রিঅ্যাক্টিভ। এই সিগমা বন্ডটা হচ্ছে বেশি শক্তিশালী পাই বন্ডের তুলনায় এবং এর তুলনায় কম রিঅ্যাক্টিভ। ঠিক আছে, বিক্রিয়ার দিক থেকে একটু কমা। পাই বন্ডের ক্ষেত্রে কী বলা হচ্ছে উইকার, অর্থাৎ আরও দুর্বল, সিগমার তুলনায় পাই বন্ড একটু দুর্বল হবে, অ্যান্ড মোর রিঅ্যাক্টিভ, কিন্তু বেশি রিঅ্যাক্টিভ, খুব সহজেই অন্য কারোর সাথে বিক্রিয়া করতে পারবে। তারপর এখানে কি বলা হচ্ছে, ইফ ইট হবে, এটা ইট হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, এর একটা নিজস্ব এক্সিস্টেন্স আছে, তার নিজস্ব অস্তিত্ব আছে। ঠিক আছে, অ্যান্ড পাই বন্ড এক্সিস্ট অ্যালং উইথ সিগমা বন্ড। পাই বন্ড যেখানে থাকবে তার পাশে অবশ্যই সিগমা বন্ড থাকবেই। ঠিক আছে, উইদাউট সিগমা বন্ড পাই বন্ড এক্সিস্ট করবে না। তারপর এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে একটা কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এটা এর মধ্যে কি থাকে, সিগমা বন্ড থাকে, আর একটা কি অ্যাসিটিলিন, এর মধ্যেও সিগমা পাই বন্ড থাকে। ঠিক আছে, তো যদি এরকম কম্পারিশন আসে 3-4 নম্বরে, অবশ্যই এইটুকু লিখে দিলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আসব। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা এরকমভাবে নিয়মিত ক্লাস পেতে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই।